স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। চলুন দেখে নেই সারা দেশের সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 17 কোটি মানুষকে খাওয়াই আশ্রয় দিয়েছি 13 লাখ রোহিঙ্গাকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশ ছোট ভূমির দেশ, আয়তনে ইটালির অর্ধেক, কিন্তু আমরা 17 কোটি 30 লাখ মানুষকে খাওয়াই, পাশাপাশি আশ্রয় দিচ্ছি 13 লাখ রোহিঙ্গা শরণার্থীকে। ইটালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তার ভাষণে তিনি এসব কথা বলেন। লিখিত বক্তব্যে ডক্টর ইউনুস বলেন, আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, যা আমাদের প্রধান খাদ্যশস্য। আমরা বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশগুলোর একটি। আমাদের কৃষকেরা ফসল চাষের ঘনত্ব 214% উন্নীত করেছে। আমরা 133টি জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা কৃষক মেকানাইজেশনে 70% পর্যন্ত ভর্তুকি দিয়েছি। শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছি। শিশুদের খর্বতা কমেছে। খাদ্য তালিকা বৈচিত্র্যময় হয়েছে মাটি, পানি ও জীব বৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে। কৃষি আরও সবুজ হয়েছে। তিনি বলেন, আমি আনন্দিত যে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কর্তৃক 2016 সালে গঠিত নোবেল পিস লরিয়ার্স অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিস, যার একজন সদস্য আমি, সেটি এখন FAOর একটি মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমি আশা করি এটি আরও নতুন মাইলফলক সৃষ্টি করবে। 20 বছর পর JEC বৈঠক, পাকিস্তানের সঙ্গে আলোচনা। 2 দশক পর 27 অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠেয় এই বৈঠকে মৌলিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে দুই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে JECর আসন্ন বৈঠকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ এবং পাকিস্তানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা তার দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আহাদ চিমার ঢাকা সফরের কাছাকাছি সময়ে ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য 28 অক্টোবর ইসলামাবাদ রওনা হবেন। জানা গেছে, ঢাকা সফরের সময় JEC বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন পাকিস্তানের মন্ত্রী আহাদ চিমা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে পারেন। সুষ্ঠু নির্বাচনের জন্য জার্মানির সহযোগিতা চান জামায়াত আমির। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোড। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে তাঁদের বৈঠক হয়। জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বৈঠকে উল্লেখ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জার্মানির সহযোগিতা এবং কারিগরি সহায়তা কামনা করছেন জামায়াত আমির। বাংলাদেশের নারীদের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন তিনি। বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান, ছিলেন জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আঞ্জা কার্স্টেন। পিআর পদ্ধতিতে ভোটে জনগণের ক্ষমতা খর্ব হবে, ফখরুল। পিআর পদ্ধতিতে ভোট হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই পদ্ধতিতে জনগণ নয়, রাজনৈতিক দলই ঠিক করবে কে হবে প্রতিনিধি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল কথা বলেন। তিনি বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে স্পষ্ট নয়। বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। সেখানে ঠিক হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এখন যদি পিআর দেওয়া হয়, জনগণ বুঝেই না এটা কি। বিএনপি মহাসচিব বলেন, তার দল ক্ষমতা
ক্ষমতায় এলে সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি 4 কোটি বেকারের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা বিশ্বাস করি 1.5 বছরের মধ্যে এই সংকটের সমাধান হবে। 16 শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন। ব্যক্তির নাম সরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 16 কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাঁদের আত্মীয় স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা 6-এর উপসচিব কাজী নুরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এই চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্র এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভায় সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার এক স্মারকে জারিকৃত পত্রের নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন করা হলো। নাম পরিবর্তন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো: নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের নাম নাটোর সদরের চন্দ্রকোলা ডিগ্রি কলেজ, চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবুর রহমান কলেজের নাম রহিমা নগর ডিগ্রি কলেজ, খুলনার দিঘলিয়ায় এস.এম. মোস্তফা রশিদি সুজা গার্লস কলেজের নাম পথের বাজার গার্লস কলেজ, মেহেরপুর সদরের মহিউদ্দিন ডিগ্রি কলেজের নাম মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ, ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম বাংলাবাজার ডিগ্রি কলেজ, তজুমুদ্দিনের তজুমুদ্দিন হোসনে আরা চৌধুরী মহিলা কলেজের নাম তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহনের হাজী মোহাম্মদ নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম লালমোহন ডিগ্রি কলেজ, নূর নবী চৌধুরী মহাবিদ্যালয়ের নাম বদরপুর মহাবিদ্যালয়, চরফ্যাশনের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম দুলালহাট মহিলা কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ, মনপুরার সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের নাম সাকুচিয়া মহাবিদ্যালয়, ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম বাসন্ডা কলেজ, পটুয়াখালীর রাঙ্গা বালির মাহবুবুর রহমান কলেজের নাম বড় 22 দিয়া কলেজ নামকরণ করা হয়। এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি মার্চ টু সচিবালয়। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এ সময় অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানান, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা আজ মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন। অন্যদিকে আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 13 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি। টাইফয়েডের টিকা পেল 16,55,000 শিশু। দেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় 16,55,364 জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী 13 নভেম্বর পর্যন্ত। সরকার প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা প্রদান করবে। এমনকি যেসব শিশুর জন্ম সনদ নেই তারাও এই টিকার আওতায় আসবে। এই প্রথমবারের মতো দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং সরকার এটি পেয়েছে আন্তর্জাতিক টিকা বিষয়ক সংস্থা গ্যাভির সহায়তায়। এ পর্যন্ত 1,93,23,316 জন শিশু কিশোর নিবন্ধন করেছে। এর মধ্যে স্কুল পর্যায় থেকে নিবন্ধন করেছেন 1,41,25,481 জন এবং কমিউনিটি পর্যায় থেকে 51,97,835 জন। টাইফয়েড নিরাময়ে সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এই টিকা ব্যাপকভাবে প্রয়োগের ফলে টাইফয়েডের প্রকোপ কমলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহারও হ্রাস পাবে। সারা দেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।